কি হয়েছে দোস্ত, তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? বড়দা ভাই তোকে কিছু বলেছে? বল না, বলেছে? মেহরিমা তার নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, তারপর মাথা ডানে বায়ে নাড়ায়, মানে জাহান কিছু বলেনি। হায়া আবারও জিজ্ঞেস করে। তাহলে কাঁদছিস কেন? মেহরিমা হায়ার প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে থাকে। আদিবা তার কাঁধে হাত রেখে বলে, তুই কিছু না বললে আমরা বুঝবো কিভাবে তোর কি হয়েছে। দেখ, নিজের কষ্টটা নিজের মধ্যে চেপে না রেখে আমাদের সাথে শেয়ার কর, দেখবি হালকা লাগবে। এখনও তো হতে পারে আমরা এমন কিছু সাজেশন দিলাম যার মাধ্যমে তো সমস্যা সমাধান হয়ে গেছে। আদিবার কথায় হায়াও সম্মতি জানায়। মেহরিমারও তার কথাটা ভালো লাগে। মেহরিমা ধীরে সুস্থে বলা শুরু করে। তার কথাগুলো শুনে হায়া ও আদিবার মনটাও বিষাদে ছেয়ে যায়। আমাদের সম্পর্কটা যেন কোথাও গিয়ে থেমে গেছে, একটা সোজা রেখার মতো, যেখানে কোনো বাঁক নেই, উত্তাপ নেই। আমি জানি একটা ভুল করেছিলাম আমি, আর সেটার জন্য ওর অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি অনুতপ্ত, সত্যি অনুতপ্ত। সে আজও আমার যত্ন নেই, আমার সবচেয়ে ক্ষুদ্র অনুভূতিগুলোর পর্যন্ত বুঝে ফেলে নিঃশব্দে, আমার খেয়াল রাখে এমনভাবে যেন আমি তার সমস্ত পৃথিবী। অথচ কোথাও একটা ফাঁক থেকেই যাচ্ছে, একটা না বলা কিন্তু যেন আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে আমার স্বামী, অথচ এতদিনেও সে আমাকে নিজের করে টানেনি, একটি বারও না। এই চুপচাপ ভালোবাসায় হয়তো অনেক গভীরতা আছে, কিন্তু আমার ভেতরটা কেমন যেন অপূর্ণতায় ডুবে যায়। তারই উত্তাপহীন ভালোবাসা আমায় ভীষণ পীড়া দিচ্ছে, নিজেকে বারবার অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার এই ছোট্ট জীবনে পূর্ণতার খাতা একদমই শূন্য, কিন্তু আমার সকল অপূর্ণতায় পূর্ণতায় রূপান্তর হয়েছে জাহানকে পেয়ে। তার মতো এত নিখুঁত, এত যত্ন করে কেউ আমাকে ভালোবাসতে পারবেন না, কিন্তু এই পূর্ণতায় তৃপ্ততা আমি উপভোগ করতে পারছি না তার বিমুখতায়। আমার ভীষণ কষ্ট হয় তার ইগনোরে। কথাগুলো বলতে বলতে মেহরিমার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। হায়া ও আদিবা নিশ্চুপ হয়ে তার কথাগুলো শুনে। তারাও মেহরিমার কষ্টটা অনুধাবন করতে পারছে। ভালোবাসার মানুষটির চোখের সামনে থাকার পরও তাকে স্পর্শ না করতে পারার কষ্ট যে কেমন, সেটুকু বোঝার বোধ তাদের হয়েছে। হায়া পূর্বের ন্যায় মেহরিমার চোখের পানি মুছে দেয়, তাকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না দোস্ত, ভাইয়া তোকে কোনো ইগনোর করছে না। তুই বল, ভালোবাসার মানুষটাকে ইগনোর কেউ করে থাকতে পারে? অন্তত ভাইয়ার মতো লোক তো পারবে না। তাহলে সে যে করছে সে আমার হয়েও আমার না। সত্যি করে বল, আমাদের মধ্যকার দূরত্ব কি তোদের চোখে পড়েনি? আদিবা, তুই তো আমার সাথে এই বাড়িতে থাকিস, তুই বল। আদিবা মেহরিমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হ্যাঁ, তারও চোখে পড়েছে জাহান আর মেহরিমার সম্পর্কের শীতলতা। হায়া সব শুনে চিন্তায় পড়ে যায়। কিভাবে তাদের সম্পর্কে পূর্বের মতো স্বাভাবিক করে তুলবে সেই ভাবনায় মশগুল হয়ে পড়ে। হায়া কতক্ষণ ভাবনার পর হুট করে বলে, আচ্ছা, তুই ভাইয়াকে ভালোবাসার কথা জানিয়েছিস? মেহরিমা তার হঠাৎ প্রশ্নে ভড়কে যায়। সে সরল গলায় বলে, না, এখনো জানাইনি। হায়া মেহরিমার কথা শুনে কপাল চাপড়াতে থাকে। আদিবাও কিছুটা বুঝতে পারে। মেহরিমা হায়ার কপাল চাপড়ানো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, এমন করছিস কেন? হায়ার রেগে নিজের হাত দুটো দিয়ে মেহরিমার গলার কাছে এনে টিপে ধরার মতো করে বলে, তোরে হালকা করে পটলের খেতে পাঠাতে মন যাচ্ছে, বেদ্যপ মহিলা। মেহরিমা হায়ার কথা শুনে মুখ গমরা করে বলে, হ্যাঁ, দেনা পাঠিয়ে ভালোই হবে, আপদ বিদায় হবে। হায়া মেহরিমার গালে আস্তে করে একটা থাপ্পড় মেরে বলে, বলদ জানি কোথাকার, না বুঝে সবসময় বেশি লাফাস তুই, আর সাফার করতে হয় বাকিদের। না আমার ভাইকে বুঝতে পারছিস, আর না আমায়। মেহরিমা হায়ার কথা শুনে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। হায়া তার এমন কাজে একটু মায়া হয়, সেই সাথে বিরক্ত হয়। সে মেহরিমার মাথাটা উঠিয়ে দিয়ে তার চোখের পানি মুছে দেয়। তারপর যেই গালে থাপ্পড় দিয়েছিল সেই গালে টাইট করে একটা পাপ্পি দেয়। কাজটা শেষ করে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, নে আদর করে দিলাম, আর কাঁদিস না। এখন আসল কথা শুন। মেহরিমাও হেসে দেয় হায়ার এহেন কাজে। সে বলে, বল। ভাইয়া তোকে এসব ইগনোর করছে তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে। কি? হ্যাঁ রে ছাগল, দেখ বিয়ের আগে ভাইয়া তোকে ভালোবাসার কথা অনেকবার বলেছে। কি বলেছে না? হুম। কিন্তু তুই কি একবারও আমার ভাইকে তোর মনের কথা জানিয়েছিস? মেহরিমা ডানে বামে মাথা নাড়ে। এক্স্যাক্টলি, এই কারণেই ভাইয়া তোকে নিজের কাছে টানছে না। আমি আমার ভাইকে যতটা চিনি তার উপর
ভিত্তি করে বলতে পারি ভাইয়া রেগে নেই তোর সাথে। সে শুধু দেখতে চাইছে তুই তার রাগ ভাঙাতে কি করতে পারিস। সহজ কথা বলতে গেলে তার ভালোবাসার মানুষটির কাছে তার মনের কথা জানতে চাইছে। বুঝেছিস বুদ্ধু? মেহেরিমা আহাম্মকের মতো তাকিয়ে থাকে হায়ার দিকে কতক্ষণ, তারপর মাথা নাড়িয়ে বুঝায় সে বুঝতে পেরেছে। হায়ার কথায় আদিবাও তাল মেলায়। হ্যাঁ, আমিও হায়ার সাথে একমত। তোর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়াকে তোর মনের কথাটা জানিয়ে দাও। দেখিস এরপরে ভাইয়া আর তোর থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। মেহেরিমা, হায়া আর আদিবা কথাগুলো কতক্ষণ সময় নিয়ে ভেবে বুঝতে পারে তারা দুজন সঠিক বলছে, কিন্তু এখনো একটা ভাবনা রয়েই যায়। সে মলিন মুখে বলে, কিন্তু কিভাবে জানাবো আমার মনের কথা? আমি তো তার সামনে গেলেই সব গুলিয়ে ফেলি। সে যখন চশমার অপর পাশ দিয়ে ছোট ছোট চোখে তাকায়, আমি ঘাবড়ে যাই, হাত পা কাঁপতে থাকে। কেন রে, আমার ভাই কি বাঘ নাকি ভাল্লুক যে এত ভয় পাস তাকে? হায়া ভ্রু নাচিয়ে মেহেরিমাকে প্রশ্ন করে। মেহেরিমার জবাবে বলে, ভয় না দোস্ত, তাকে ইদানিং ভয় লাগে না, বরং তার আশেপাশে থাকলে কেমন সেফ ফিল হয়, ভালো লাগা ঘিরে ধরে। এত বছর যে ফিলটা আমি চাচ্ছিলাম, তাকে বিয়ে করার পর থেকে সেটা পাচ্ছি। কিন্তু আড়ালে থাকা মানুষটির ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। সে আবারও কান পাতে রমণীগণের কথা শুনতে। হায়া বলে, ব্যাস, আর কোনো কিন্তু না। ভালোবাসা প্রকাশে কোনো কিন্তু পারান্তর জায়গা নেই। শোন না, তুই কাল তোদের রিসেপশনের পরেই তোর মনের কথা জানাবি আমার ভাইকে, ওকে? তো প্রপোজ করার মতো উপযুক্ত পরিবেশ আমি রেডি করে দিব। তুই শুধু নিজের সব অস্বস্তি লজ্জা কয়েক ঘন্টার জন্য দূরে সরিয়ে আমার ভাইকে তোর মনের কথা জানাবি। কি পারবি তো? মেহেরিমা হায়ার কথায় কোনো জবাব দেয় না। তাকে নিশ্চুপ থাকতে দেখে আদিবা তার কাঁধে হাত রেখে বলে, দোস্ত, বেশি দেরি করিস না নিজের মনের কথা জানাতে। যত দেরি ততই তোকে কষ্ট পেতে হবে, আর ভাইয়ার অভিমান গাঢ় হতে থাকবে। এমন চলতে থাকলে একসময় ভাইয়াও আগ্রহ হারিয়ে ফেলবে তোর থেকে। আদিবার কথা শুনে মেহেরিমা আঁতকে উঠে। সে অস্থির হয়ে বলে, না না, আমি কালই জানাবো তাকে আমার মনের কথা। আমার জীবনের বেঁচে থাকার একমাত্র কারণ এখন শুধু উনি। ওনারই অভিমানী আমি সহ্য করতে পারছি না। উনি যদি কখনো আমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমি তো একদম মরে যাব। লাস্টের কথাগুলো সিক্ত গলায় বলে মেহেরিমা। হায়া মেহেরিমাকে ভরসা দিয়ে বলে, এমন কিছুই হবে না, বেশি ভাবিস না তো তুই। এখন চলো শপিংয়ে যাবো, কেনাকাটা করতে হবে অনেক কিছু। তিন রমণী ঘরে আসার আগে ব্যালকনির দরজার আড়াল থেকে একজন নিঃশব্দে চলে যায়। ফোনের টাইম চেক করে হায়ার মনে পড়ে এখন আশিয়ানের ক্লাস আওয়ার। তার মানে আশিয়ানের ফোন এখন তার কেবিনে। হায়া আশিয়ানকে ফোন না দিয়ে একটা মেসেজে জানিয়ে দেয় সে শপিংয়ে যাচ্ছে। না হলে ক্লাস শেষ করে এসে তাকে ফোনে না পেলে টেনশনে তার জামাই বাসাতে এসে পড়বে। মেসেজ পাঠানো শেষ করার সাথে সাথেই হায়ার ফোনটা অফ হয়ে যায়। চার্জ শেষ কিনা তাই। হায়া ফোনটাকে চার্জে লাগিয়ে রেডি হয়ে চলে যায় বান্ধবী রূপী ভাবিদের সাথে শপিংয়ে। বাসাতেও সকলকে জানিয়ে যায় তাদের শপিংয়ে যাওয়ার কথা। শপিংয়ে এসে হায়া আর আদিবা একটার পর একটা শাড়ি মেহেরিমার গায়ে রেখে দেখতে দেখতে পাগল করে ফেলেছে তাকে, কিন্তু মেহেরিমার কাছে একটাও ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে, সবগুলো যে একটু বেশি পাতলা আর ফেলফেলা। মেহেরিমা একা থাকতেই এমন শাড়িতে নিজেকে জড়ানোর সাহস করবে না। সেই শাড়ি পরে কিনা সে জাহানের সামনে যাবে, কথাটা ভাবতেই মেহেরিমার গা শিউরে ওঠে। হায়া মেহেরিমার জন্য শাড়ি চুজ করার দায়িত্বটা আদিবার উপরে দিয়ে সে রুম ডেকোরেশনের সামগ্রী কিনতে চলে যায়। 3 ঘন্টা হায়ার জন্য অপেক্ষা করার পরও যখন হায়া আসে না, তখন আদিবা আর মেহেরিমার মনে ভয়ের উদ্গ্রীব হয়। তারা দুজন রুম ডেকোরেশনের সেকশনে গিয়ে অনেকগুলো শপে হায়ার ছবি দেখিয়ে তার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই হায়ার কথা বলতে পারে না। তারা দুজন ভয় পেয়ে যায়। আদিবা ভয়ে ভয়ে জাইনকে ফোন করে কথাটা জানায় আর মেহেরিমা জাহানকে। বোন পাগল দু ভাই তখনই তাদের সকল কাজ ফেলে বোনকে খুঁজতে বের হয়ে যায়। আদিবা সবশেষে ভয়ে ভয়ে আশিয়ানকে ফোন দেয়। আশিয়ান ফোনটা রিসিভ করতেই আদিবা বলে, জিজু, হায়াকে না কোথাও পাওয়া যাচ্ছে না। আশিয়ান মাত্রই ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হচ্ছিল অফিসের উদ্দেশ্যে। আদিবার কাছে এমন কথা শুনে আশিয়ান জোরে ব্রেক কষে। সে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল হায়া? জানি না ভাইয়া, আমরা 3 জন শপিংয়ে এসেছিলাম। হায়া ডেকোরেশনের সামগ্রী কিনতে যাই, কিন্তু 3 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন ফিরে আসে না, আমরা তাকে খুঁজতে শুরু করি,
কি কোথাও পাই না। বাসায় কল দিয়ে ওর কথা জিজ্ঞেস করলে তারা জানায় যে বাসায়ও যায়নি। আশিয়ান আদিবার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। আশিয়ান, জাহান ও জাহিন হায়াকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। সম্ভাব্য সব জায়গায় চেনা পরিচিত সকলের কাছে জিজ্ঞেস করা হয়ে গিয়েছে হায়ার কথা, কিন্তু হায়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাসায় জানাবে না করেও এক সময় জানিয়ে দেওয়া হয়। তারপর থেকেই হাসি খুশি আনন্দে ঘেরা মহলটা বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। 8 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন আশিয়ান হায়াতকে খুঁজে না পেয়ে টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলেছে, তাই জাহান জাহিন জোর করে তাকে ধরে বসায় নিয়ে এসে, কিন্তু আশিয়ান হায়াকে না দেখা অবধি শান্ত হচ্ছে না কিছুতেই। হঠাৎই কলিং বেলের আওয়াজ শোনা যায়। হেল্পিং হ্যান্ড মহিলা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে সে একদম অবাক হয়ে যায়, কারণ তার সামনে হায়া দাঁড়িয়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে হায়ার না হওয়া বর মানে ফারাবি। হায়ার মুখে গম্ভীর্যতায় কালো আধারে লেপ্টে আছে, অন্যদিকে ফারাবির হাসি মুখে দাঁড়িয়ে আছে। হায়া গম্ভীর গলায় বলে, ভেতরে ঢুকতে দিন খালা। কাজের মহিলাটি প্রায় অনেক বছর ধরেই তালুকদার বাড়িতে কাজ করছে। এতদিনের কর্মজীবনে হায়া তার সাথে কখনোই এমন গম্ভীর গলায় কথা বলেনি। এই বাড়ির সকলে তাকে পরিবারের একজনের মতোই ট্রিট করে। হায়াও তাকে খালা বলে ডেকে মুখে ফেনা তুলে ফেলে। সেই মেয়ে আজ প্রথম এমন গম্ভীর গলায় আদেশের মতো কথা বলায় মহিলাটি একটু না বেশ ভালোই চমকে যায়। সে তাদের ভেতরে যাওয়ার জায়গা করে দেয়। জাহান জাহিন আশিয়ানকে বাসায় রেখে হায়াকে খুঁজতে আবারও বের হচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে এসে উপস্থিত হয় হায়া। দু ভাই কতক্ষণ ভ্যাবলার মতো বোনের দিকে তাকে বোঝার চেষ্টা করে এটা কি আসলেই তাদের বোন নাকি তাদের কোনো হ্যালুসিনেশন হচ্ছে। এইদিকে ভাইদের এমন অদ্ভুত কাণ্ডে হায়ার মেজাজ গরম হয়। এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর তার ভাইয়েরা এমন কাজ করছে। সে রেগে খানিকটা ধমকে সুরে বলে, সামনে থেকে সরবে নাকি ধাক্কা দেব? হায়ার ধমক খেয়ে জাহান জাহিন শিহরিত হয়। তাদের হ্যালুসিনেশন না। দু ভাই হুট করে আদরের বোনকে জড়িয়ে ধরে। হায়া কয়েক কদম পিছিয়ে যায় ভাইদের এমন হুট করে জড়িয়ে ধরায়। সে পড়তে পড়তে নিজেকে সামলে নেয় কোনো মতে। সেও কোনো মতে দু ভাইকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, পড়ে যেতাম তো। এমন করে কেউ? জাহান বোনকে ছেড়ে দিয়ে তার দু গালে হাত রেখে স্বস্তির গলায় বলে, বনু, কই গিয়েছিলে তুমি? জানো, আমরা কত চিন্তা করছিলাম তোমার জন্য। জাহিন ও জাহানের সুর ধরে এবার নিজেই ধমক দিয়ে বলে, হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? বেশি পা বড় হয়ে গেছে না তোর? আশিয়ান বাইকে বলে তোর পা ভাঙাচ্ছি আমি, দাঁড়া। হায়া জাহিনের কথার পৃষ্ঠায় তাচ্ছিলের হাসি দিয়ে বলে, দেখো তোমার আশিয়ান ভাইয়াকে না আবার 14 শিখের পেছনে দেখতে পাও। হায়ার কথা শুনে জাহান জাহিনের আক্কেল গুরুম অবস্থা। জাহিন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাইছিস তুই? হায়া গুরু গম্ভীর গলায় বলে, সবাইকে ডাকো, সবার সামনে বলছি আমি কোথায় ছিলাম আর কেন ছিলাম। জাহিন আরও প্রশ্ন করতে চায়, কিন্তু জাহান তাকে থামিয়ে দেয়। জাহিন যায় সকলকে ডাকতে। একে একে সকলকে ডাকা শেষ করার পর সবার লাস্টে জাহিন আসে হায়ার রুমে, যেখানে বর্তমানে অবস্থান করছে আশিয়ান ও স্পর্শ। আশিয়ানকে পাহারা দেওয়ার জন্যই মূলত স্পর্শ তার পাশে বসে আছে, যাতে আশিয়ান অসুস্থ শরীর নিয়ে আবার বের না হতে পারে। জাহিন হাঁপাতে হাঁপাতে বলে, আশিয়ান ভাই, নিচে চলো, হাওয়া ফিরে এসেছে। আশিয়ানকে আর থামায় কে? সে ঝড়ের গতিতে নিচে নামতে শুরু করে। স্পর্শ আর জাহিন তার হাওয়ার মতো ছুট দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়, তারপর তারাও নিচে চলে যায়। নিচে এসে দেখতে পায় আশিয়ান সকলের সামনেই হায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু হায়া নির্বাক চিত্তে দাঁড়িয়ে আছে। আশিয়ানকে জড়িয়ে ধরেনি সে। আশিয়ান হায়ার হাত গালে ছুঁয়ে দিতে দিতে অস্থির গলায় জিজ্ঞেস করে, এই বউ, কই গেছিলে তুমি? জানো তোমার জন্য আমি কত টেনশন হচ্ছিল। এমনটা করে কেউ? জানো না তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি কেমন অস্থির হয়েছে? তাও কেন এমনটা করো আমার সাথে বারবার? আশিয়ানের শেষের কথাটা ভীষণ করুণ শোনায়। হ্যাঁ, এক দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। আশিয়ান বা অন্য কারো একটা প্রশ্নেরও উত্তর দিচ্ছে না। বাকিরা আশিয়ানের এমন জড়িয়ে ধরা বা পাগলামো করার কিছু মনে করছে না, কারণ সকলেই জানে আশিয়ান তার বউয়ের জন্য কতটা পাগল। জাভিয়ান পেছন থেকে সামনে এসে হায়াদের সামনে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি কাউকে না জানিয়ে?
হঠাৎই পেছনে দাঁড়িয়ে থাকা ফারাবির সামনে এসে বলে, হায়াকে আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম আঙ্কেল কিছু সত্য জানানোর জন্য। ফারাবিকে তো আশিয়ান এমনিতেই দেখতে পারতো না, তার উপর এমন কথা শুনে আশিয়ানের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে হায়াকে ছেড়ে দিয়ে ক্ষিপ্ত হয়ে ফারাবির উপর ঝাঁপিয়ে পড়ে। ইউ বাস্টার্ড বলে ফারাবিকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। তার শার্টের কলার ধরে নিচ থেকে টেনে তুলে পুনরায় ঘুষি মারতে যাবে, তখনই হায়া এসে তাকে ধাক্কা দিয়ে ফারাবির থেকে দূরে সরিয়ে দেয় আর চেঁচিয়ে বলতে থাকে, অশুভ লোক, দূরে থাকুন ফারাবির থেকে। আর কত ওনার ক্ষতি করবেন আপনি? এবার তো একটু রহম করুন লোকটার উপর। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যায় যে সবটা বাকিদের মাথার উপর দিয়ে যায়। আশিয়ান সহ বাকিরা হতভম্ব হয়ে যায় হায়ার এমন কথায়। আশিয়ান নিজেকে সামলে হায়ার কাছে এসে তার দুগালে হাত রেখে বলে, এই বউ, কি বলছো তুমি এসব? কি ক্ষতি করেছে আমি ফারাবির? হায়া আশিয়ানের হাত দুটো নিজের গাল থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলে, আবার নির্লজ্জ মতো জিজ্ঞেস করছেন কি ক্ষতি করেছেন আপনি তার? কেন মনে নেই আমাদের বিয়ে আপনি সেই ব্যক্তি যে কিনা ফারাবির বোনকে কিডন্যাপ করেছিলেন? নাকি ভুলে গিয়েছেন আপনি সময়ের সাথে সাথে সবটা? হায়ার কথা শুনে আশিয়ান ও তাদের পরিবারের সবাই আরও একবার হতভম্ব হয়ে যায়। আশিয়ান এটা ভেবে হতভম্ব হয়ে যায় যে হায়া এসব জানতে পারল কিভাবে, আর বাকিরা হতভম্ব হয় এটা জেনে যে আশিয়ান ফারাবির বোনকে কিডন্যাপ করিয়েছে। আশিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে এসব? কে বলেছে তোমায় এগুলো? আমি বলেছি। ফারাবি আশিয়ানের প্রশ্নের জবাব দেয়। জাইন তার কথা শুনে বলে ওঠে, তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার বোনকে আশিয়ান ভাইয়ে কিডন্যাপ করেছিল বিয়ের দিন? তুমি যে আশিয়ান ভাই আর বোনুর সম্পর্কের চির ধরাতে এসব করছো না, এটার কি প্রমাণ? ফারাবি একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমি জানতাম এমন প্রশ্ন উঠবে, তাই সব ব্যবস্থা নিয়েই এসেছি। একটু ওয়েট করো, সবটা প্রমাণ করে দিচ্ছি। কথাটা বলে ফারাবি পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল করে ভেতরে আসতে বলে, আবার কলটা কেটে দেয়। কল কাটার 2 মিনিট পর দুটো কালোর মতো লোক আসে। একটা লোককে উদ্দেশ্য করে ফারাবি বলে, যা জানো সবটা বলো। ফারাবির নির্দেশ মোতাবেক লোকটি বলতে থাকে, 5 মাস আগে উনি আশিয়ানকে উদ্দেশ্য করে বলে, আর উনার এক ডাক্তার বন্ধু, তার নাম মনে হয় আফিফ। ওনারা দুইজনে আমাগো ডেরায় আসে একটা মাইয়াকে অপহরণ করার লেগে। ডাক্তার আফিফ আমারে চিনে, কারণ আমার বাপ বহুদিন তার কাছে চিকিৎসা নিয়েছিল। তাই তারা দুইজন আমারে ওনার বোনের ছবি দেখায়া বলে মায়াডারে 2 দিনের জন্য নাকি অপহরণ করে রাখতে হইব। আমি এইসব কাজ অনেক আগেই ছেড়ে দিছিলাম, খালি ডাক্তার সাহেবের কারণে আমার বাপ সুস্থ হয়েছিল বইলা কৃতজ্ঞতা স্বরূপ আমি কাজটা করি। সকলে লোকটার কথা শুনে আরো একবার হতভম্ব হয়ে যায়। তাদের সকলকে না চাইতেও বিশ্বাস করতে হয়, কারণ লোকটা যদি মিথ্যা বলতো তাহলে আফিফ সম্পর্কে তার ধারণা থাকার কথা না। লোকটা ফরফর করে আশিয়ান আর আফিফের বন্ধুত্বের কথাটা বলে দিয়েছে। এটাও বলে দিয়েছে যে আফিফ একজন ডক্টর। ফারাবি আফিফ সম্পর্কে জানে না, কারণটা সিম্পল, বন্ধুটা হলো আশিয়ানের। তাই যেখানে আশিয়ান সম্পর্কেই তার ধারণা খুবই নগণ্য, সেখানে আফিফের কথা জানা তো বহু দূরের কথা। I want divorce. আমি কোনো ক্রিমিনালের সাথে সংসার করতে চাই না। হায়ার এই একটা কথায় আশিয়ানের পুরো সত্তা নাড়িয়ে দেয়। হায়া কথাটা বলে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নিজের রুমে। আশিয়ান কেবল অশ্রুসিক্ত চোখে তার প্রস্থান দেখে। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। সকলে আশিয়ানের কথা, কর্মকাণ্ডের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হায়ার চোখে বেদনা মিশ্রিত অশ্রুকণা খেলা করছে, আর আশিয়ান সেই দৃশ্যটুকু সন্তপনে অবলোকন করছে। এখানে সকলের মধ্যে শুধু একজনের মনের হালাত বেশ ভালো। ব্যক্তিটি হলো ফারাবি। তার ঠোঁটের কোণে বিজয়ীদের হাসি। সেই হাসি আশিয়ানকে বলছে, ফারাবি আজ ভাগ্যের চরম নিষ্ঠুরতার খেলায় অস্বাভাবিকভাবে জিততে গিয়েছে, আর আশিয়ান জিতের দ্বার প্রান্তে এসেও হেরে গিয়েছে। আচ্ছা, সত্যি কি আশিয়ান হেরে গিয়েছে? সে যদি হেরে যায় তাহলে সেই হার তো শুধু তার একার হবে না, বরং সেই হারের মধ্যে ভেঙে যাবে একটা সুন্দর যৌথ পরিবার। মৃত্যু ঘটবে একটি সুন্দর ভালোবাসার গল্পের। আবরার ধীর পায়ে সকলের পেছন পেরিয়ে এসে থেমে দাঁড়ায় আশিয়ানের সামনে। আশপাশে যখন ঘন নীরবতা, বাতাসে অজানা এক ভয়ের প্রতিধ্বনি, তার কণ্ঠে যেন লোহার মতো ঠান্ডা দৃঢ়তা। আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা নাতে না উত্তর দেবে, হ্যাঁ ঠিক আছে?
আশিয়ান মুখে কিছু না বলে মাথা নাড়ায়। মুখে অভিব্যক্তি নেই, চোখে এক রাশ জমাট বিষণ্ণতা। আবরার গলা খাকারি দিয়ে কথাটা ছুড়ে দেয়, যেন নিজের বিশ্বাসে বুক চিরে বার কয়েক আনছেন প্রশ্নটা। তুমি কি সত্যিই ফারাবির বোনকে কিডন্যাপ করেছিলে? হ্যাঁ অথবা না? প্রশ্নটা যেন এক ছুরি হয়ে কেটে যায় বাতাস, রক্তাক্ত করে ফেলে পিতৃত্ব আর সন্তানের বন্ধনের ভিত্ত। আশিয়ান স্থির চোখে বাবার দিকে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে এক সমুদ্র অশ্রুর লুকিয়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় আবরারের চোখ জোড়াও ভিজে উঠেছে নিঃশব্দে। যে মানুষটি এতদিন অনর পাহাড় হয়ে থেকেছে, আজ তার ভেতরটা ভেঙে পড়ছে নীরবে। এই বয়সে এসে আবরার যেন আবারও নিজেকে হারিয়ে ফেলছেন। তার আদর্শ, তার নীতি, তার শিক্ষায় গড়া ছেলেটি এমন ঘৃণ্য কাজ করতে পারে, এই সত্যটা কিছুতেই মানতে পারছে না তিনি। আর আশিয়ান, সে বাবার চোখে চোখ রাখতে পারে না। পাপের বোঝা মাথায় নিয়ে সে চোখ নামিয়ে নেয় নিচের দিকে, গলায় কাঁপন এনে ক্ষীণ স্বরে উত্তর দেয় একটা মাত্র শব্দ, কিন্তু সেই হ্যাঁ যেন বজ্র হয়ে আশ্রে পড়ে আবরারের হৃদয়ে। আর পর মুহূর্তেই সেই হৃদয়ে ঘাতি শব্দের প্রতিধ্বনি হয়ে আবরারের হাতের থাপ্পড় আশ্রে পড়ে আশিয়ানের গালে। এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে তালুকদার বাড়ির ড্রয়িং রুম। উপস্থিতি সবাই থমকে যায়, বিস্ময়ে আটকে। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু থাপ্পড়ের প্রতিধ্বনি যেন এখনো দেওয়ালে দেওয়ালে প্রতিফলিত হচ্ছে। আশিয়ান হাত তুলে চেপে ধরে তার লাল হয়ে ওঠা গাল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নির্বাক হয়ে, যেন নিঃশেষ এক অনুতাপে ডুবে। কিন্তু আবরারের রাগ থেমে থাকে না। তাকে দ্বিতীয়বার আঘাত করার জন্য আরও একবার হাত তুলতেই হায়া ছুটে এসে দাঁড়িয়ে যায় বাপ ছেলের মাঝখানে। সব কিছু ঘটে যায় এক মুহূর্তেই ঝড়ের মতো, আর সেই ঝড়ে হায়ার গালে পড়ে আবরারের দ্বিতীয় থাপ্পড়। এক পুরুষালী হাতে এত জোরে থাপ্পড় তা কি হায়ার মতো ছোটোখাটো মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব? মুহূর্তেই তার মুখটা ঘুরে যায়, শরীর দুলে উঠে, ভারসাম্য হারিয়ে সে পড়ে যেতে উদ্যুক্ত হয়। কিন্তু ঠিক তখনই আশিয়ান তাকে চাপটে ধরে, নিজের বাহুর মধ্যে আগলে রাখে তাকে, যেন পৃথিবীর সব কষ্ট, সব অপমান থেকে রক্ষা করতে চায়। ঘটনাগুলো এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বোঝার আগেই যেন সময় থেমে গিয়ে একটা ইতিহাস লিখে ফেলে। ড্রয়িং রুমে তখন নিঃশব্দ এক বিস্ফোরণ। প্রত্যেকেই স্তব্ধ, বিস্ময় সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই তিনটা প্রাণের দিকে, যাদের চোখে মুখে শরীরের রেখা হয়ে গেছে অভিমানের এক অনুচ্ছেদটি অধ্যায়। আবরার হতভম্ব হয়ে যায় হায়ার এহেন কাণ্ডে, সেই সাথে ড্রয়িং রুমের অবস্থান করা প্রত্যেকটি ব্যক্তি। আবরার একবার নিজের বাড়ন্ত হাতটার দিকে, আরেকবার আশিয়ান ও হায়ার দিকে তাকাচ্ছে। সে তার আদরের ভাগ্নিকে জীবনের প্রথম অনিচ্ছা সত্ত্বেও থাপ্পড় মেরেছে, কথাটা এখন তার মস্তিষ্কে গ্রহণ করতে পারছে না, কিন্তু গ্রহণ যে তাকে করতেই হবে। তার স্তব্ধতার ভঙ্গন ধরে ফারাবির অনাচিত আগমনে। ফারাবি হায়ার কাছে যাওয়ার সময় আবরারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যায়। আবরার এমন আকস্মিক ধাক্কায় পড়ে যেতে নিলে জাইন এসে তাকে ধরে ফেলে। ফারাবি হায়ার কাছে এসে তার বাহু টেনে ধরে আশিয়ানের কাছ থেকে খানিকটা সরিয়ে এনে অস্থির গলায় জিজ্ঞেস করতে থাকে, হায়া, দেখি কোথায় ব্যথা পেয়েছো? হায়ার শরীরে একজন পরপুরুষের স্পর্শ বুঝি আশিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এত ভালো বুঝি সে ফারাবির বুকে জোরদার একটা ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়, আর হায়াকে টেনে আবার নিজের বুকে নিয়ে আসে। ফারাবির দিকে তাকিয়ে রাগে হিসিয়ে বলে, Stay away from my wife. Otherwise I will show you a side of me that will make you wish you were never born. ফারাবিও রাগান্বিত দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে চোখে যেন এক নীরব যুদ্ধ চলছে, কে হায়াকে জিতে নিতে পারে। হায়া তখনও আশিয়ানের বুকে মাথা ঠেকিয়ে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে। আশিয়ান ফারাবির থেকে চোখ সরিয়ে বুকে থাকা প্রেয়সীর দিকে মনোযোগ দেয়। সে আলতো হাতে হায়াকে নিজের বুক থেকে সরিয়ে তার ব্যথা পাওয়া গালটায় হাত রাখে, অতি সাবধানে, অতি যত্নে। গালটা কয়েক মুহূর্তের মাঝেই লাল হয়ে কিছুটা ফুলে গিয়েছে। আশিয়ান সেদিকে নিজের দৃষ্টি নিবদ্ধ রেখে মলিন গলায় বলে, তুমি আসলে কেন আমাদের মাঝে? বাবা মারতো শুধু আমাদের মাঝে এসে নিজে মারটা খেলে দেখেছো কতটা লাল হয়ে ফুলে যাচ্ছে? সবসময় তোমার বেশি বেশি না করলে হয় না, না? শেষের কথাটা কিছুটা ক্ষোভ নিয়ে বলে। হঠাৎই হায়া ঝট করে আশিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কয়েক কদম পিছিয়ে গিয়ে চিৎকার করে বলতে থাকে,
বন্ধ করুন আপনার নাটক প্লিজ। আর নাটক করবেন না। আপনার ক্লান্ত লাগে না এইসব এত নাটক করতে? আশিয়ান অবাক হয়ে যায় হায়ার কথা শুনে। সে হায়াকে জিজ্ঞেস করে, কিসের নাটক করছি আমি? আবার জিজ্ঞেস করছেন কিসের নাটক? তাহলে শুনুন, ভালোবাসার নাটক। আপনি তো আমায় ছোট থেকেই সহ্য করতে পারেন না। আমি পৃথিবীতে আসায় আপনার আদর ভালোবাসায় কম পড়েছে, তাই আপনি আমায় দেখতে পারতেন না। আর আমিও সেরা বলদ, সেই আপনাকেই ভালোবেসে ফেললাম। একবার কষ্ট পেয়ে শিক্ষা হয়নি, আবারও ভালোবাসলাম। আপনি এসব কিডন্যাপিংয়ের ঘটনা সাজিয়েছেন আমায় আবারও কষ্ট দেওয়ার জন্য, তাই না? আশিয়ান হতভম্ব হয়ে যায় হায়ার কথা শুনে। তার এতদিনের ভালোবাসাকে হায়া আজ নাটক বলে আখ্যায়িত করলো। এটা কি সে প্রাপ্য? এই 5 মাসের সংসারে একটা দিনের জন্য হায়ার মনে হয়নি আশিয়ানও তাকে ভালোবাসে। আশিয়ান হায়ার কাছে আসতে চায় তাকে বোঝানোর উদ্দেশ্যে, কিন্তু হায়া হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। সে ভাঙ্গা অথচ দৃঢ় গলায় বলে, আমি ডিভোর্স চাই। এসব ক্রিমিনাল হিপোক্রিট মানুষের সাথে আমি আর থাকতে চাই না। হায়ার এই কথাটা যেন ড্রয়িং রুমের বোমা ফেলার মতো কাজ করে। ডিভোর্স চাইছে হায়া, কথাটা যেন কেউ বিশ্বাস করতে চাইছে না। হানিয়া আর জাভিয়ান দ্রুত এগিয়ে আসে মেয়ের কাছে। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিতে চায়, কিন্তু হায়া শুনে না তাদের কথা। হায়া সেই জায়গা ত্যাগ করার আগে সকলকে বলে যায়, ভাইদের রিসেপশন পার্টি কালই হবে, এটা যেন না পেছায়। যদি আমার জন্য পেছানো হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। তাদের রিসেপশন পার্টির পরেই আমার আর ওনার ডিভোর্সের কার্যক্রম শুরু হবে। কথাটা বলে হায়া ড্রয়িং রুম ত্যাগ করার উদ্দেশ্যে হাঁটা দেয়। রাতটা কোনো মতে সবাই পার করে সকালের আলো ফুটতেই পুনরায় বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে যায় আগের দমে। হায়া সবটা তদারকি করছে, শুধু আগের মতো তার মুখে হাসি আর নেই। ভাবিদের পার্লারে পাঠানো থেকে শুরু করে ভাইদের বাসরঘর তৈরি করা সবটাই স্বতঃস্ফূর্তভাবে করছে। ভাইদের বিয়ে নিয়ে তার এক্সাইটমেন্ট অনেক আগে থেকেই। 2 ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সে। হায়া অনেক আগে থেকেই বলে আসছিল ভাইদের বিয়েতে সব কিছু সে নিজে দাঁড়িয়ে থেকে করবে। আজ যখন সে সময়টা আসলো, তখন সে যদি নিজের পার্সোনাল প্রবলেমগুলোর কারণে ঘরবন্দি হয়ে থাকে, তাহলে তার ভাইরা যে এক বাক্যে সব অনুষ্ঠান ক্যান্সেল করে দিবে সেটা হায়া বেশ ভালো করেই জানে। তাই তো নিজের বুকে অসীম কষ্ট লুকিয়ে রেখে সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কাল রাতের পর আশিয়ানকে আর দেখেনি হায়া। হায়া অবচেতন মন বারংবার তার প্রিয় পুরুষটিকে দেখতে চাইলেও হায়া অবাধ্য মনকে কঠোরভাবে শাসিয়ে দমিয়ে রাখছে। বাড়ির সকলেই তার হাতে হাতে সাহায্য করছে, কিন্তু ওই বিষয়টি নিয়ে কথা বলতে নিলেই হায়া এড়িয়ে যাচ্ছে। হানিয়া মেয়ের অযাতিক সিদ্ধান্তে রাগারাগি করে নিজের প্রেশার বাড়িয়ে বর্তমানে স্বামীর তত্ত্বাবধানে রেস্ট নিচ্ছে বেডরুমে। অন্যান্য দিনের তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। সূর্যমামা তার সমস্ত তেজ যেন আজ সরাসরি পৃথিবীর বুকে ঢেলে দিয়েছে। বাতাসে নেই এক চিলতে শান্তি। ঘামে ভিজে যাচ্ছে শরীর, ক্লান্ত করে তুলছে ক্ষণে ক্ষণে। বাগানে জাহান জাহিনদের জন্য স্টেজ সাজানো হচ্ছে, সেখানেই দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে। প্রচণ্ড চেষ্টায় হায়ার বুক শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে। তার উপর অতিরিক্ত গরম পড়ায় মাথা ঘুরছে হায়ার। কাল রাতে খায়নি সে। আজ সকালে কি থেকে কি খেলো তার নিজেরই মনে নেই। শরীর দুর্বল লাগছে। স্টেজ সাজানোর লোকগুলোকে ভালো করে সবটা বুঝিয়ে দিয়ে বাসার যাওয়ার জন্য পা বাড়াতেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় তার। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই একটা পুরুষালী হাত এসে তাকে ধরে ফেলে। হায়া কোনো মতে নিজেকে সামলে পুরুষটির দিকে তাকালে দেখে তার ব্যক্তিটি আর কেউই না, তার শ্বশুর মশাই, তার দ্বিতীয় বাবা। আবরার চিন্তিত গলায় বলে, কি হয়েছে মামনি? বেশি খারাপ লাগছে? চলো বাসায় চলো তো। এত গরমে তোমায় কে বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে? হায়া তার কথার উত্তরে শুধু এটুকুই বলে, আমি ঠিক আছি বাবাই। তা তো দেখতেই পারছি। চলো বাসার ভেতরে চলো, রেস্ট নিবে কিছুক্ষণ। হায়া বিনা বাক্য ব্যয়ে আবরারের সাথে বাসার ভেতরে এসে পড়ে। আবরার তাকে সোফায় বসিয়ে দিয়ে কিচেনের দিকে চলে যায়, যেখানে আপাতত তার সহধর্মিণী আছে। আবরার কিচেনে যাওয়ার মিনিট 5 পরে স্পর্শ 1 গ্লাস শরবত আর আবরার 1 প্লেট খাবার নিয়ে হায়ার কাছে ফিরে আসে। স্পর্শ হায়ার কাছে এসে তার পাশে বসে অস্থিরভাবে হায়ার শরীরে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করতে থাকে, তোর কি বেশি খারাপ লাগছে রে মা? তোকে এত করে বললাম এই কড়া রোদের মধ্যে বাহিরে এতক্ষণ থাকিস না, তুই শুনলি না। নে এই শরবতটা একটু খা, ভালো লাগবে।
স্পর্শ হায়ার জন্য লেবুর শরবত বানিয়ে এনেছে। অতিরিক্ত গরমে ও খাওয়ার অনিয়ম হওয়ার জন্য হায়ার প্রেশার ফল করছে। হায়া অর্ধেকটা শরবত খেয়ে রেখে দেয়। স্পর্শ আবরারের হাত থেকে খাবারের প্লেটটা হাতে নিয়ে হায়ার সামনে এক লোকমা খাবার ধরে। হায়া তাকে বলে, মামা একটু আগেই না ব্রেকফাস্ট করলাম, এখন আবার খাবার কেন? আমার পেটে একটুও জায়গা নেই। স্পর্শ চোখ গরম করে বলে, ঠাটিয়ে লাগাবো এক থাপ্পড়, তারপর ঠিকই জায়গা হয়ে যাবে। এইটাকে খাওয়া বলে? 2 লোকমা ঠিক করেও খেয়েছিস নাকি বলা মুশকিল। চুপচাপ খাবার খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে শাওয়ারে যাবি। আমার কথায় এদিক ওদিক হলে কিন্তু তুই আমার জল্লাদ শাশুর রূপ দেখবি বলে দিলাম। স্পর্শর কথায় হায়া ভয় তো মোটেই পায় না, বরং আরো মজা পায়। সে একটু নাটক করে ভীতু গলায় আবরারকে বলে, বাবাই, তোমার বউয়ের মধ্যে আজ জল্লাদ শাশুড়ি ভূত চেপেছে, আমার বাঁচাও বাবাই, নইলে এই নারী আজ আমার খাবারের নিচে চেপে মেরে ফেলবে। আমার ভীষণ ভয় করছে তাকে দেখে। কথাটা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড সব শান্ত থাকে। হুট করে হায়া আর আবরার হাহা করে উচ্চস্বরে হেসে দেয়। তাদের হাসির মানে স্পর্শ প্রথমে বুঝতে না পারলেও খানিক পরেই বুঝতে পারে যে হায়া আর আবরার তার খিল্লি উড়াচ্ছে। স্পর্শ রেগে মেগে হায়াকে কিছু বলতে নিলে হায়া তাকে হঠাৎই জড়িয়ে ধরে, তার এক গালে জোরে সোরে একটা পাপ্পি দেয়। তারপর আদুরি গলায় বলে, এই শাশুমা, খবরদার আমার মাম্মাম থেকে শাশুড়ি হতে চেয়েছো তো তোমার নামে একদম কেস ঠুকে দেবো আমি। তুমি আমার মাম্মামই থাকবে সারা জীবন। তা তো থাকবই, কিন্তু আমার কথা না শুনলে আমি জল্লাদ শাশুড়ি হয়ে যাব বলে দিলাম। আর এখন ছাড় আমায়, খাবারটা মুখে নি। হায়া স্পর্শকে ছেড়ে সোফায় পা উঠিয়ে বাবু হয়ে বসে। স্পর্শ তাকে খাবার খাইয়ে দিতে থাকে আর টুকটাক গল্প করতে থাকে। আবরারও তাদের সঙ্গ দেয়। খাওয়া শেষ করে হায়া উপরে যেতে নিলে আবরার তাকে কিছুক্ষণের জন্য বসতে বলে। হায়া বসে পড়ে। আবরার আগের জায়গা ছেড়ে হায়ার পাশে এসে বসে। হায়ার একটা হাত নিজের হাতে নিয়ে ধরা গলায় বলে, আই এম সরি মামনি। আবরারের সরি বলায় হায়ার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ভ্রু জোড়া কুঁচকে বলে, কিসের জন্য সরি বলছো বাবাই? কালকে থাপ্পড়ের জন্য মা। আমায় তোমার মারার কোনো ইন্টেনশন ছিল না, তাও। আবরারের পুরো কথা শেষ হওয়ার আগেই হায়ার মুখ চোখ আরো কুঁচকে নিয়ে বলে, ওফো বাবাই, তুমি এর জন্য এখনো গিল্টি ফিল করছো? আরে বাবা, আমি জানি তো তুমি ইচ্ছে করে মারোনি। আমি তো যেতে তোমার আর ওনার মাঝে চলে এসেছিলাম আর ধরলাম ইচ্ছে করেই মেরেছো, তাতে কি হয়েছে? বাবারা কি সন্তানদের শাসন করে না? এতে সরি বলে কি আছে? তুমিও না বাচ্চাদের মতো কথা বলো বাবাই। হায়ার কথা শুনে আবরারের মন থেকে অপরাধ বোধটা সরে যায়। আবরার তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি তো মা ভালোই বুঝদার। তাহলে একটা কথা বলি, ঠান্ডা মাথায় চিন্তা করো। আবরারের কথা শুনে হায়ার মুখের হাসিটা সরে যায়। সে কিছুটা বুঝতে পারছে আবরার কি নিয়ে কথা বলতে চাইছে। সে ওই বিষয়ে কিছু শুনতে চাইছে না, কিন্তু শ্বশুর প্লাস ফুপার কথা না শুনে উঠে যাওয়া বেয়াদবির মধ্যে পড়ে। হায়া মুখটা গম্ভীর করে বসে থাকে আবরারের কথা শোনার জন্য। আবরার তাকে বলে, আমি জানি আসিয়ান যা করেছে সেটা একদমই ঠিক হয়নি এবং সেটা অন্যায়ের মধ্যেই পড়ে, কিন্তু মারে মানুষ মাত্রই ভুল, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আসিয়ান একটা ভুল করে ফেলেছে, তুমি তাকে শাস্তি দাও যেমনটা আমি কাল দিয়েছি, কিন্তু ডিভোর্সের চিন্তা মাথায় এনো না মা। তুমি নিজেও জানো আসিয়ান তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে। এখন যদি পূর্বের একটা ভুলের রেস ধরে তোমাদের এই সুন্দর সম্পর্কটাকে মৃত্যুদান করো, তাহলে সেটার জোরে আরো কতগুলো সম্পর্ক নষ্ট হতে পারে তুমি বুঝতেও পারছো না। তোমার মাকেই দেখো না, তোমার এমন সিদ্ধান্তের কথা শুনে প্রেসার বাড়িয়ে ফেলেছে। তোমার বাবাও চিন্তিত। আমরা দুজন যে চিন্তামুক্ত তাও কিন্তু না, তোমাদের দুজনকে কেন্দ্র করেই আমরা সবাই চিন্তিত, অস্থিরতায় ভুগছি। ছেলে মেয়ে যখন সুখী থাকে তাদের সুখ দেখে বাবা মায়েরও সুখ অনুভব করে। আর ছেলেটা কাল রাতে বের হয়ে কোথায় গিয়েছে সেটা আমি একটু আগেই খবর পেয়েছি। কাল সে বাড়িতে থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমি আসিফকে পাঠাই তার পেছনে। আসিফ তার বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে সে জানে আসিয়ানের মন খারাপ হলে কোথায় যেতে পারে। কাল সারা রাত দুটোতে একসাথেই ছিল। আসিফ আমায় বলেছে আসিয়ান নাকি কাল সারা রাত পাগলামি করেছে তোমার এমন সিদ্ধান্ত শুনে। একটাবার ভাবো, তুমি তাকে ছেড়ে যাওয়ার কথা বলছো, শুধু তাতেই এত পাগলামি। যদি কথাটা সত্যিই ফলে যায় তাহলে আমার ছেলেটার কি হবে? একবার ভাবো শুধু। আবরার কিছুটা সময়ের জন্য থামে।
তার চোখ জোড়া অশ্রুতে টইটুম্বুর হয়ে গিয়েছে, সেই সাথে স্পর্শ আর হায়ারও। খানিক বাদে আবরার আবার বলতে শুরু করে, একটা কথা বলো তো, তুমি কি পারবে আসিয়ানকে ছাড়া ভালো থাকতে? হায়া আবরারের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর তার ফোপানোর আওয়াজ পাওয়া যায়। আবরার তার ফোপানোর আওয়াজ শুনে নিঃশব্দে হেসে দেয়, তারপর বলে, তুমি নিজেও যে ভালো থাকবে না সে তুমি জানো, শুধু শুধু তাহলে বিচ্ছেদের মতো কঠিন শাস্তি নিজের উপর নিচ্ছ কেন? বিচ্ছেদ কি এতই সহজ? বিচ্ছেদ পরবর্তী জীবন কতটা ভয়াবহ তুমি কল্পনাও করতে পারবে না মা। তাই বাবা হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, রাগ করো, অভিমান করো, শাস্তির নামে নাকানি চোবানি খাওয়াও, কোনো সমস্যা নেই, সবটাতে আমাকে অন্তত তোমার পাশে পাবে, কিন্তু ডিভোর্সের মতো ভাবনা ভুলেও মস্তিষ্কে এনো না, বুঝেছো আমার কথা? হায়া মাথা নাড়িয়ে আবরারের কথা সম্মতি জানায়। সে সত্যি বুঝতে পেরেছে বিচ্ছেদ কোনো সমাধান না। আসলে কাল ফারাবি তার কাছে আসিয়ানের নামে অনেক নেগেটিভ কথা বলেছিল। সবচেয়ে বড় কথাটা ছিল আসিয়ান নাকি হায়ার সুখে থাকা দেখতে পারে না। আসিয়ান বিদেশে যাওয়ার পর হায়ার ভেঙে পড়া দেখে নাকি খুশি হতো। যখন আসিয়ান দেখলো হায়া তাকে ভুলে ফারাবির সাথে নতুন করে সবটা শুরু করতে চাইছিল, তখনই আসিয়ান বাংলাদেশে ফিরে আসে হায়ার সুখে হস্তক্ষেপ করার জন্য। হায়াকে পুনরায় সমাজের সামনে লাঞ্ছিত অপমানিত করার জন্য আসিয়ান ফারাবির সাথে হায়ার বিয়েটা হতে দেয়নি। এমনই আরও ভঙ্গিচুঙ্গি কথা বলে হায়াকে আসিয়ানের বিরুদ্ধে উস্কে দেয়। ফারাবি যেহেতু ডাক্তার, তাই সে মানুষের সাইকোলজি খুব সহজেই ধরে ফেলতে পারত। হায়ার সাইকোলজি ধরা তার 2 মিনিটের ব্যাপার ছিল। এছাড়া সে আগে থেকেই হায়া আর আসিয়ানের বিষয়টা সব জানতো বলে হায়াকে প্রভোগ করতে বেশি সময় লাগে না। রুমে চিন্তিত হয়ে বসে আছে রাহা। কাল রাত 11টায় আফিফ বের হয়ে গিয়েছে বাসা থেকে। আজ সকাল 11টা পেরিয়ে 1টা বাজতে চলল, কিন্তু তাও তার কোনো খবর নেই। ফোনটাও বন্ধ বলছে। রাতে শুধু একবার ফোন দিয়ে বলেছিল আজ ফিরবে না, ব্যাস, তারপর আর কোনো খবর নেই। হঠাৎই রাহার নিজেকে আর 5টা সাধারণ বউয়ের মতো মনে হচ্ছে, যার স্বামী কিনা রাতে বাড়ি না ফেরায় ভীষণ চিন্তিত। রাহার অবচেতন মন বলে ওঠে, আচ্ছা, সেসব বউয়েরা তো তাদের স্বামীকে ভালোবাসে বলে এত চিন্তা করে, তাহলে আমিও কি ডাক্তার সাহেবকে ভালোবেসে ফেলেছি? এত তাড়াতাড়ি একজনকে ভুলে আরেকজনকে ভালোবাসা যায়? সে জানে না কেন আজ এই দিনে পৃথিবীর এত কোলাহলের মাঝেও তার বুকের ভেতরটা একটা নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে। পা দুটো বিছানার কিনারায় ঝুলে আছে, কিন্তু মনটা কথায় যেন হারিয়ে গিয়েছে। ফোনটা হাতে নিয়ে শতবার দেখছে যদি কোনো কল, কোনো মেসেজ আসে, কিন্তু না, কিছুই আসছে না। রাহা নিঃশব্দে ফিসফিস করে, যেন নিজের সঙ্গেই কথা বলছে। সেসব মেয়েরা তো চোখে চোখ রেখে ভালোবাসি বলেছিল, তারপর হয়তো চিন্তায় কেঁদেছে। আমি তো কখনো বলিনি, তাও কেন এভাবে কষ্ট হচ্ছে? হঠাৎই তার বুকটা ব্যথা করে ওঠে। মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে সে। 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নয়, এক রাশ অজানা অশ্রু তার গাল বেয়ে ঝরে পড়ে। এটা যদি ভালোবাসা না হয় তাহলে কি? কেন আমি বারবার দরজার দিকে তাকাই? কেন এই নিঃশ্বাসগুলো এত ভারী লাগছে? ডাক্তার সাহেব, আপনি কেন ফিরছেন না? তার কণ্ঠ কেঁপে ওঠে। নিজের উপর রাগ হয়, লজ্জা হয়, আবার একরাশ অভিমানও জেগে ওঠে। আমি কি এতটাই দুর্বল? এত তাড়াতাড়ি একটা মানুষকে ভুলে আরেকজনের জন্য কাছে কেন? নাকি ভালোবাসা ঠিক সময় দেখে আসে না? সে তো হঠাৎই এসে বসে পড়ে বুকের এক কোণে। তাহলে কি জাহানের প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না? যা ছিল তা শুধুই জেদ? রাহা জানে না উত্তরগুলো কথায় লুকিয়ে আছে, শুধু জানে অনাকাঙ্ক্ষিতভাবে আগমন করা সেই পুরুষটির সাথে সে নিজেকে এমন বাজেভাবে জড়িয়ে ফেলেছে, যাকে ছাড়া রাহা এখন নিজেকে একদণ্ড একা ভাবতেও পারে না। যখনই ভাবতে চায় তখনই তার বুক প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। রাহা যখন আফিফকে নিয়ে তার কল্পনার রাজ্যে বিভোর, ঠিক তখনই ক্লান্ত পায়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করে আফিফ। খটর মটর আওয়াজে রাহার ধ্যান ভঙ্গ হলে সে দরজার দিকে তাকায়। বহুল কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে রাহা এতক্ষণ ধরে করা সব দুশ্চিন্তা কথায় যেন পালিয়ে যায়, রাহা নিজেও জানে না। হুট করে রাহা বসা থেকে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আফিফের বুকে ঝাঁপিয়ে পড়ে। আকস্মিকতায় আফিফ নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়। বিষয়টা বুঝতে তার বেশ কতক্ষণ সময় লাগে, কিন্তু যখনই বুঝতে পারে তখনই তার বিস্ময়ের শেষ থাকে না।
রাহা আফিফকে জড়িয়ে ধরে কাঁদছে। কেন কাঁদছে সে নিজেও জানে না। তার মনে হয়েছে বুকের ভেতর চাপা পড়া ভারী দীর্ঘশ্বাসগুলো মুক্ত করে দেওয়ার এটাই একটা পন্থা, তাই সে কাঁদছে। আফিফ রাহার ফোপানোর আওয়াজ শুনে বিচলিত হয়ে পড়ে। কেউ কি তাকে কিছু বলেছে? না হলে কাঁদছে কেন? আর কেই বা কিছু বলবে? বাসায় তো তারা হাতে গোনা 4 জন মানুষ। তাহলে তার মায়ের সাথে কি কিছু হয়েছে? আফিফ নিজের ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে ইতস্ততভাবে রাহার মাথায় হাত রাখে। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, শান্ত করতে চায়। রাহা কিছুটা শান্ত হয়ে আসলে আফিফ তাকে আদুরে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ময়না পাখি? যেই চোখে সদা চঞ্চলতা খেলা করে সে চোখে আজ বিষণ্ণতার অশ্রু কেন? এত আদরের সম্বোধন আর কথা শুনে কার না ভালো লাগে। রাহা যেন আফিফের আলিঙ্গন আর সম্বোধনে আর একটু প্রশ্রয় পায়, একটু শব্দ করে ফোপাতে থাকে। আফিফের চিন্তাগুলো এবার দুশ্চিন্তায় রূপ নেয়। সে পুনরায় জিজ্ঞেস করে, কি হলো বলো, কেউ তোমায় কষ্ট দিয়েছে? কিছু বলেছে? ওয়েট, আমি কি কিছু বলেছে তোমায়? রাহা আফিফের বুকে মাথা রেখে ডানে বায়ে মাথা নাড়ে। তার মানে না, কেউ কিছু বলেনি তাকে। আফিফ আবারও জিজ্ঞেস করে, তাহলে কাঁদছো কেন? আপনার জন্য। সিক্ত গলায় উত্তর দেয় রাহা। আফিফ তার কথা শুনে অবাক হয়ে যায়। তার জন্য রাহা কাঁদছে, কিন্তু কেন? সে কি করলো আবার যার জন্য মেয়েটা কাঁদছে? আমি আবার কি করলাম তোমায়? কি করেননি বলেন? হঠাৎই রাহা কান্না থামিয়ে দিয়ে ফুঁসে ওঠে। কোমরে 2 হাত রেখে রাগী গলায় বলে, এই আপনি বাসায় ফিরেননি কেন? হ্যাঁ, আর আপনার ফোন বন্ধ কেন? চিন্তা লাগে না আমার? আপনি কি এখন একা যে যখন তখন চলে যাবেন আর বাসায় ফেরার কোনো তাড়া থাকবে না? আমায় কি মানুষ লাগে না আপনার? শেষের কথাটা বলতে বলতে রাহা আবারও কেঁদে ওঠে। আফিফ তৎক্ষণাৎ তাকে নিজের বুকে আগলে নেয়। রাহা মিছিমিছি রাগ দেখিয়ে সরে যাওয়ার চেষ্টা করে কয়েকবার, কিন্তু আফিফ তাকে ছাড়ে না, বরং সোফায় তাকে নিজের কোলে নিয়ে বসে পড়ে। তার মুখে ফুটে ওঠে এক মনোমুগ্ধকর হাসি। রাহা তার জন্য চিন্তা করছিল। কথাটা মনে পড়তেই মনটা পুলকিত হয়ে ওঠে। কেমন সুখ সুখ অনুভূতি হতে থাকে আফিফের। আফিফে মিটিমিটি হাসতে হাসতে বলে, আমি তো জানতাম না আমার জন্য কেউ এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তাহলে তো আরো আগে ফিরতাম শোনা। এই যে এখন জেনে গেলাম, আজ থেকে 8টা বাজার সাথে সাথেই আমায় বাসায় পাবেন বেগম সাহেবা। এবার খুশি তো? রাহার কান্না থেমে গিয়েছে ততক্ষণে। সে আফিফের বুকে মুখ ঘষতে ঘষতে বলে, সেভাবেই তারা কিছুক্ষণ বসে থাকে। তাদের দুজনের ধ্যান ভঙ্গ হয় দরজায় নক করার আওয়াজে। আফরা এসেছে। রাহা আফিফকে ছেড়ে উঠতে চাইলে আফিফ তাকে ছাড়ে না, জড়িয়ে ধরে বসে থাকে। রাহা আফিফের শার্টের বোতাম খুঁচাতে খুঁচাতে মিনমিন সুরে বলে, ছাড়ুন, আম্মু এসেছে। আফিফ তাকে ছেড়ে দেয়, কিন্তু ছাড়ার আগে রাহার কপালে নিজের উষ্ণ ভালোবাসার স্পর্শ দিয়ে তারপর ছাড়ে। রাহা বাধ্য মেয়ের মতো তার সদরে গ্রহণ করে। কেনই বা করবে না? জীবনে যাকে সবচেয়ে বেশি চাইলো তার ভালোবাসা তো পেল না। এখন উপরওয়ালা তার নামে যাকে লিখে দিল তার ভালোবাসা কোন সাহসে সে অগ্রাহ্য করবে? সে একদমই এমনটা করবে না, বরং লাগলে আরও চেয়ে চেয়ে নেবে। তার পূর্ণ হক আছে রে ভাই। রাহা দরজা খুলে দিলে আফরা রুমে প্রবেশ করে। মা ছেলে টুকটাক কথা বলার পর হুট করে আফরা আফিফকে বলে, আজকে পার্টিতে যাবে না তোরা? কথাটা বলে আফরা নিজেই থমকে যায়। সে অনুধাবন করতে পারে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সব কিছু জানার পরও রাহার সামনে এই কথা উঠাতে নিজের উপর নিজের রাগ হয় আফরার। আফিফ পরিস্থিতি সামলানোর জন্য তাড়াতাড়ি করে বলে, না, আম্মু যাবে না। আজ আমরা দুইজন একটু বাইরে যাব। এখন আমি একটু ঘুমাবো, কাল ঘুমাইনি সারা রাত। আফরা আফিফের কথা শুনে চলে আসতে নিলে রাহা তাকে পেছনে ডেকে ওঠে। আফরা তাদের দিকে তাকালে রাহা স্বাভাবিকভাবে বলে, আমরা যাব পার্টি আম্মু, তুমি কি রেস্ট নাও, সবাই একসাথে রওনা হব পার্টিতে যাওয়ার জন্য। আমি বললাম তো আজ আমরা দুজন বের হব। রাহা আফিফকে মেকি ধমক দিয়ে বলে, মাথা ঠিক আছে আপনার? আপনার বোনের রিসেপশন পার্টি, আর আপনি কিনে যাবেন না? মেয়েটার মন খারাপ হবে না আপনাকে না দেখতে পেলে? আমি একবার বলেছি যখন যাব তখন যাচ্ছি আমরা, আর কোনো কথা না। আপনি ফ্রেশ হতে যান, আমি ততক্ষণে আপনার খাবার নিয়ে আসি। আফরার কাছে এসে তার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, চলো তো, বেশি কথা বলে তোমার ছেলে। শুরুতে শুরুতে এমন চুপচাপ থাকতো, আমি ভাবতাম ছেলেটা কথা বলতে পারে না নাকি। এখন দেখি কথা বলার উপর পিএইচডি করে রেখেছে।
আফিফ আর আফরা দুজনেই রাহার কথা শুনে হেসে দেয়। আফরারা চোখের আড়াল হতেই আফিফ জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। শ্বশুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর নিঃশব্দে নিজের ঘরে ফিরে আসে হায়া। ক্লান্তিতে যেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জমে বসে আছে। কাল রাতটা চোখের পলক ফেলেনি সে, 1 মিনিটের জন্যও নয়। তার শরীরের এক দুর্বল দিক হলো ঘুম না হলে সে খুব সহজেই ভেঙে পড়ে। মাথা ঝিমঝিম করে, দৃষ্টিও কেমন অস্পষ্ট হয়ে যায়। নিঃশব্দে দরজাটা লক করে হায়া রিমোট হাতে নেয়, এসি চালু করে। তারপর ভারী পায়ে নিচে গালিচায় নরম ছোঁয়া টের পেতে পেতে ধক করে বিছানায় পড়ে যায়। চোখ দুটো যেন অপেক্ষায় ছিল একটুখানি আরামের। মিনিট খানেকের মধ্যেই হায়া ঘুমের অতল গহ্বরে হারিয়ে যায়, সমস্ত ক্লান্তি আর অস্থিরতার পেছনে ফেলে। ঘুমের গভীরতায় নিমগ্ন হায়া হঠাৎ টের পায় এক অতি চেনা অতি আপন স্পর্শ তার মুখশ্রী ছুঁয়ে যাচ্ছে নিঃশব্দে আলতোভাবে, কিন্তু উপযুক্ত এক উন্মাদনায়। কখনো তার ললাটে, কখনো চিবুকে, থুতনিতে, চোখের পাতায় এবং সবশেষে থেমে থাকে তার ওষ্ঠে। যেন প্রতিটা ছোঁয়া কোনো নিঃশব্দ আকুলতার ভাষা, অন্তহীন কামনার এক নিঃশব্দ স্বীকারোক্তি। অস্বস্তিতে হায়ার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঘুমের ভেতরেও বিরক্তি ও অজানা আতঙ্কে সে ব্যক্তিটির ওষ্ঠে জোরে কামড়ে ধরে, যেন ব্যথায় সে সরে যায়। কিন্তু না, ব্যক্তিটি যেন আরো উন্মাদ হয়ে ওঠে হায়ার প্রতিরোধে। তার দখলদারি আরো প্রবল, আরো নির্বিকার। হায়ার শরীর জেগে উঠলেও মস্তিষ্ক এখনো ঘুমের ঘোরে। চোখ মেলে তাকানো যেন তার দুঃসহ শাস্তি তার জন্য। তবুও সে কোনো মতে নিজের ওষ্ঠ ছাড়িয়ে নিজে মুখ ফিরিয়ে নেয় এক পাশে। সেই পুরুষটির ঠোঁট থেকে নিজেকে আড়াল করতে চায়। এই সরল প্রত্যাখ্যানে পুরুষটি আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। মন যে এখনো অভিমানী। কাল যা করেছে হায়া, তাতেই কি কম কষ্ট পেয়েছে সে? আজ কাছে টানতে গেল তাও তাকে ফিরিয়ে দিচ্ছে। পুরুষটির রাগের উষ্ণতা ছুঁয়ে যায় হায়ার কাঁধে। পুরুষটির ধারালো দাঁতের এক প্রবল চাপ, যেন সে বুঝিয়ে দিতে চায় নিজের মালিকানা। ব্যথায় ছটফট করে উঠে হায়া তখনও ঘুম আর বাস্তবতার মাঝামাঝি এক বিভ্রান্তকর অবস্থায় আটকে আছে। মুক্তি চায় সে সেই অসহনীয় যন্ত্রণার ছায়া থেকে, কিন্তু মুক্তি কি এত সহজে মেলে? পুরুষটি তো তাকে ছাড়ার জন্য নয়, তাকে নিজের করে তোলার জন্যই ফিরে এসেছে। হায়া ব্যথার গুঙ্গিয়ে উঠলে পুরুষটির বোধ হয় একটু মায়া হয়। সে হায়ার কাঁধ থেকে মুখ সরিয়ে তার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে গম্ভীর পুরুষালী গলায় ফিসফিসিয়ে বলে, লাগলে কেটে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু তাও তোকে আমার থেকে আলাদা হতে দেব না। এই একজন আমার, তুই শুধু আমার। হায়া সবটাই শুনে কিন্তু কোনো প্রতি উত্তর করে না, গভীর ঘুমে তলিয়ে যায়। অন্যদিকে পুরুষটিও তার বউয়ের অসুস্থতার কথা মনে পড়ে যাওয়ায় আর জ্বালায় না। সেও ভদ্রলোকের মতো বউয়ের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। হায়াও অভ্যাসবশত তার ব্যক্তিগত পুরুষটিকে নিজের সাথে আঁকড়ে ধরে। হায়ার ঘুম ভাঙে বিকেল 4টায়। চোখ বন্ধ রেখেই সে অনুভব করে তার বুকের উপরটা হালকা। আশেপাশে হাতড়ে যখন কাউকে পায় না, তখন ফট করে চোখ খুলে ফেলে। তার স্পষ্ট মনে আছে কেউ তার ঘুমের সুযোগ নিয়ে আদরের নামে কিছু বেদনাদায়ক আঘাত করলো, শাসালো, তার বুকের উপর পূর্ণ অধিকার নিয়ে ঘুমালো। কিন্তু এখন নেই। কেন নেই সেটা বুঝে উঠতে পারছে না হায়া। নাকি সবটাই তার ঘুমের ঘোরে দেখা এক সুখকর স্বপ্ন? স্বপ্ন বুঝি এত বাস্তব হয়? হায়া কি মনে করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁধে থেকে কিছুটা জামা সরিয়ে সেদিকটায় দৃষ্টি নিবদ্ধ করে। নিমিষেই ঠোঁটের কোণায় স্নিগ্ধ হাসির রেখা ফুটে ওঠে। সেখানে জল করতে থাকা দুটো লাল লাল দাগ তাকে বলে দিচ্ছে সে স্বপ্ন সেই স্পর্শগুলো অনুভব করেনি, বরং ব্যক্তিটি বাস্তবেই এসে এসব করে গিয়েছে। আয়নায় প্রতিফলন থেকে দৃষ্টি সরিয়ে নিতে গিয়েই হায়ার চোখ আটকে যায় এক কোণে রাখা শপিং ব্যাগ। কৌতূহল ভরেই এগিয়ে গিয়ে ব্যাগটা খুলে দেখে ভেতরে রয়্যাল ব্লু রঙের এক মনোমুগ্ধকর কাতান শাড়ি। পাড় জুড়ে সূক্ষ্ম সোনালির কারুকাজ, যেন রাজকীয়তার প্রতীক হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে।
শাড়িটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে হায়া কিছুক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে। এমন শাড়ি যেন গল্পের রাজকন্যাদের জন্যই বরাদ্দ থাকে। হাত বোলাতে বোলাতে সে আবিষ্কার করে শাড়ির নিচে একটা ছোট্ট চিরকুট গোজা ছিল। নিঃশ্বাস আটকে খুলে পড়ে চিরকুটটা। সেই চিরকুটে স্পষ্ট দৃঢ় এক হস্তাক্ষরের লেখা, এই শাড়ি বাদে যদি অন্য কোনো বস্ত্র তোমার অঙ্গে দেখি, তাহলে পরবর্তীতে আমি নিজ হাতে এই শাড়িটাই তোমায় পরাবো। অ্যান্ড আই মেন ইট, মিসেস আশিয়ান মির্জা। চিরকুটের শেষ লাইনে মিশিয়ান মির্জা সম্বোধন যেন হায়ার সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে। এক অদৃশ্য অথচ অমোঘ দাবি। একবার যে সম্পর্কের বন্ধনে তারা বাধা পড়েছে তা ছিন্ন করার অধিকার যেন কারো নেই। আশিয়ান যেন চোখে আঙ্গুল দিয়ে স্মরণ করিয়ে দেয়, এই জন্মে নয় কোনো জন্মেই সে হায়াকে ছাড়বে না। চিরকুটটা পড়া শেষ হলে হায়া একটা ভেঙচি মারে, বিড়বিড়িয়ে বলতে থাকে, পরবো না তোর দেয়া শাড়ি, শয়তান চাটুখা মাস্টার। হায়া মুখে তো বলে এক কথা কিন্তু কাজ করে উল্টোটা। শাড়ির সাথে দেওয়া ব্লাউজ আর পেটিকোট নিয়ে চলে যায় ওয়াশরুমে শাওয়ার নিতে। বাবার পরপর দেওয়া ফোন কলে হায়াকে চিন্তিত করে তোলে। সে পুষ্পের সঞ্চিত রুমটাতে আরেকবার পর্যবেক্ষণ করে সেটা থেকে বের হয়ে আসে। কলটা রিসিভ করে কানে লাগিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। হ্যাঁ পাপা বলো। তুমি কোথা মামুনি? পার্টি তো শুরু হয়েছে সেই কখন, সবাই তোমার কথা জিজ্ঞেস করে চলছে। পাপা একটু বিজি ছিলাম, আমি আসছি, 2 মিনিটেই আসছি। হায়া কল কেটে নিচে গার্ডেনের উদ্দেশ্যে হাঁটা দেয়, যেখানে আপাতত পার্টি চলছে। সে এতক্ষণ লাগিয়ে তার ভাইয়ের বাসর ঘর সাজাচ্ছিল। অন্ধকার রুমটিতে একটি পুরুষ হায়ার স্পর্শকাতর আঙ্গুলগুলো ছুঁয়ে দিচ্ছে আর হাত ধারা সেই সাথে উন্মাদের মতো কাঁধে গলায় ঠোঁটে স্পর্শগুলো তো রয়েছে। হায়ার অনেক চেষ্টা করেও লোকটির থেকে ছাড়া পাচ্ছে না। পুরুষটির শরীর থেকে আসা হালকা স্মেলটা তার পরিচিত মনে হচ্ছে, কিন্তু সঠিকভাবে ঠাওর করতে পারছে না। হায়া বহু কষ্টে নিজের শরীরের সব শক্তি কাজে লাগিয়ে পুরুষটিকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। চিলেকোঠার রুমটি তার অতি পরিচিত হওয়ায় ঘুটঘুটে অন্ধকারেও হাতড়াতে লাইটের সুইচ পেয়ে যায়। সুইচে চাপ দিতেই পুরো রুম আলোকিত হয়ে যায়। হায়া তাড়াতাড়ি করে পেছনে ঘুরে তাকে স্পর্শ করা পুরুষটিকে দেখার জন্য। লোকটিকে দেখে হায়া হতভম্ব স্তব্ধ হয়ে যায়, তার অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায়, এ কি আপনি? হায়া স্টেজের সামনে এসে দাঁড়াতেই জাভিয়ান উঠে গিয়ে স্টেজের পা রাখলেন। এক হাতে মাইকে তুলে নিয়ে হাসি মুখে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার ছেলেদের রিসেপশন পার্টিতে এসে আমাদের আনন্দের অংশীদার হওয়ার জন্য। আপনারা দোয়া করবেন যেন তারা 4 জন ভবিষ্যতে সুখ, শান্তি ও ভালোবাসায় ভরপুর একটি জীবন গড়তে পারে। আর এই বিশেষ সন্ধ্যা শুরুটা হতে যাচ্ছে এক অসাধারণ পরিবেশনার মাধ্যমে। পারফর্ম করবে আমার আদরের প্রিন্সেস, আমার মেয়ে জেসমিন তালুকদার হায়া এবং তার স্বামী আমার প্রিয় ভাগ্নে আশিয়ান মির্জা। আলোকিত এই ফ্লোর এখন তোমাদের অপেক্ষায়। প্রিন্সেস আর আশিয়ান, চলে এসো তামরা। হায়া তার বাবার এমন অ্যানাউন্সমেন্ট শুনে ভিমরি খাওয়ার জোগাড় হয়। হ্যাঁ, সে ডান্স পারফরমেন্স করতে চেয়েছিল আশিয়ানের সাথে, কিন্তু মাঝে ঝামেলাটার কারণে কোনো প্র্যাকটিস করা হয়নি। এখন সে বিনা প্র্যাকটিসে নাচতে গেলে মান সম্মান খুইয়ে আসবে, এটা শিওর। এসব ভাবতে ভাবতেই তার ঘাম ছুটে যায়। হঠাৎই একটি শক্তপোক্ত হাত তাকে টেনে নিয়ে যেতে থাকে। হায়া ঘাড় ঘুরিয়ে ব্যক্তিটির দিকে তাকালে দেখতে পায় ব্যক্তিটি আর কেউই না, তার বর দ্য গ্রেট আশিয়ান মির্জা। হায়া আশিয়ানের দিকে ভালো করে খেয়াল করে দেখে আশিয়ান তার সাথে ম্যাচিং করে রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির হাতাগুলো কুনোয়ের কাছাকাছি গোটানো, যার কারণে পুরুষালী হাতের পশমগুলো সবই উন্মুক্ত হয়ে রয়েছে। বাম হাতের কবজিতে দামি রোলেক্সের ব্র্যান্ডের ঘড়ি। চোখ ধাঁধানো হ্যান্ডসাম লাগছে আশিয়ানকে। হায়া আশিয়ানের এমন রূপ দেখে কয়েকবার ফাঁকা ঢোক গিলে নেয়। হায়া ও আশিয়ান স্টেজে উঠে আসতেই মেরি আগার কাহক গানটা বাজতে থাকে। আশিয়ান নিজের ইশারায় হায়াকে মুভ করাতে থাকে। হায়া কয়েক জায়গায় মিস ব্যালেন্স হয়ে গেলেও আশিয়ান তাকে সামনে নেয়। ডান্স করতে করতে হায়া একটা ঘুরে চলে যায়।
তার সেই ঘোর কাটে উপস্থিত সকলের করতালিতে। একে একে নিউ কাপলও ডান্স করে। হায়া তার বাবা মা শ্বশুর শাশুড়ি আদিবার পরিবার সকলকে টেনে স্টেজে নিয়ে এসে নাচ করায়। খুবই সুন্দরভাবে সময়টা কাটায় সকলে। প্রোগ্রাম শেষ হয় রাত 11টায়। হায়া অবশ্য তার ভাইদের বউদেরকে 10:30টার দিকেই নিয়ে বাড়ির ভেতরে চলে গিয়েছিল। তার প্ল্যান বিয়ের দিন এত ঝুট ঝামেলার মাঝে দরজা আটকে টাকা নিতে পারেনি, কিন্তু আজ সে নিয়েই নিবে। বিয়ের সময়তে এসবই আসল মজা। অতিথিদের বিদায় দিয়ে জাহান জাহিনের ঘরে আসার সুযোগ হয় রাত 12:30টায়। জাহান নিজের রুমের সামনে এসে বড়সড় একটা ঝটকা খায়। জাহিনও তাই। তাদের ঘরে পাশাপাশি হওয়ায় দু ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। জাহিন অবাক হয়ে ভাইকে জিজ্ঞেস করে, ভাই, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? জাহানও একই সুরে বলে, তুই কি দেখছিস আমি জানি না, কিন্তু আমি আমার রুমের দরজায় ঐতিহাসিক আমলের একটা মস্ত বড় তালা ঝোলানো দেখছি। আমিও তো তাই দেখছি। দু ভাই একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর হঠাৎই দুজন একসাথে প্রশ্ন করে ওঠে, কিন্তু এই কাজটা করলো কে? তখনই পেছন থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, আমি করেছি ব্রাদার্স। জাহান জাহিন পেছনে ঘুরে দেখে মেয়েটি আর কেউই না, তাদের কলিজার টুকরা বোন হায়া। হায়া চাবির গোছাটা আঙ্গুলে ঢুকিয়ে ঘোরাতে ঘোরাতে আবারও বলে, আমি এই মহান কাজটি সম্পাদন করেছি। হ্যাঁ আমার সহোদরেরা। কিন্তু কেন? জাহান জাহিন পূর্বের মতোই একসাথে প্রশ্ন করে ওঠে। হায়া তার সবগুলো দাঁত দেখিয়ে বলে, টাকা নেয়ার জন্য। টাকা? কিসের টাকা? জাহান প্রশ্ন করে ওঠে হায়াকে। হায়া বলে, তোমাদের বিয়ের দিন তো আমি তোমাদের বাসর ঘরের দরজা ধরতে পারিনি, কিন্তু আজ আবার একটা সুযোগ পেয়েছি, সেটাকে কিভাবে হাতছাড়া করি বলো তো ভাইয়েরা আমার। কথাটা বলে হায়া একটা বিটকেল মার্কা হাসি দেয়। তার কথা শুনে জাহান আর জাহিন তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে। হায়া তাদের সম্মুখে এসে দাঁড়িয়ে হাত পেতে বলে, টাকা ছাড়ো আর চাবি নিজেদের নামে লিখিয়ে নাও। জাহান জাহিন নিজেদের চমকানো ভাবটা সামলিয়ে নেয়। জাহান শান্ত গলায় প্রশ্ন করে, কত চাই তোর? তোমার থেকে 10, ছোটদা ভাইয়ের থেকে 10 দিলেই হবে। জাহিন তার কথা শুনে বলে, ও 20 টাকা। বনু, তুই এখনো বাচ্চায় রয়ে গেলি। 20 টাকার জন্য এমন কেউ দরজা তালা মারানো লাগে? ভাইয়ের কাছে বললি কি দিতাম না আমি? ভাই, তোমারটাও আমি দিচ্ছি, তোমাকে দিতে হবে না। কথাটা শেষ করে জাহিন পকেট হাতড়ে দুটো 10 টাকার নোট বের করে হায়ার সেই পেতে রাখা হাতে দেয়। হায়া তার ছোট দাদা ভাইয়ের কথা আর কাজ দেখে হতভম্ব হয়ে যায়। সে চাইলো 20,000, তাকে দিচ্ছে 20 টাকা। এই 20 টাকায় একটা আইসক্রিমও তো খেতে পারবে না সে। হায়া টাকাগুলো মুচড়িয়ে দাঁত কিরমিরিয়ে বলে, আমি চেয়েছি 20,000 টাকা, আর আমায় দিলে তোমরা 20 টাকা। হায়ার কথা শুনে জাহিনের ডান হাতটা অটোমেটিক বুকের বাঁ পাশে চলে যায়। সে বুকের বাঁ পাশের খামচে ধরে জাহানের গায়ে কিছুটা হেলান দিয়ে বলে, ভাই গো, আমার ধরো। এ মাইয়া কি কয়? 20,000 টাকা চাচ্ছে। এ তুই বলতো 20,000-এ কয়টা শূন্য দিতে হয়? জাহিনের এমন কটাক্ষপূর্ণ কথায় হায়ার রেগে যায়। সে তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে যেতে বলে, থাক, তোমাদের দেয়া লাগবে না। নো মানি নো হানি। হায়াকে চলে যেতে দেখে দু ভাইয়ের চোখ ছানাবড়া হয়ে যায়। এই মেয়ে তাদের রুমের দরজা খুলে না দিয়ে আজ সারা রাত ওর রুমে যেতে পারবে না, অথচ আজ তাদের জীবনের বিশেষ একটি রাত। দু ভাই দৌড়ে গিয়ে হায়ার 2 হাত ধরে তাকে আটকায়। জাহিন অনুনয়ের মতো করে বলে, বনু, বনু, তালা না খুলে কোথায় যাস? তালা খুলে যা। আজ তালা খুলবে না। আমি এটা দেখে অবাক হচ্ছি যে ঢাকা শহরের টপ বিজনেসম্যান জাভিয়ান তালুকদারের ছেলেরা নাকি এমন কিপটামো করছে। আচ্ছা, বেশ করো কিপটামো, আমি যাই। জাহানও জাহিনের মতো অস্থির গলায় বলে, তুইও তো জাভিয়ান তালুকদারের মেয়ে, উপরন্তু তোর বাবার বড়লোক জামাই আছে, আমাদের তো সেটাও নেই। হায়া তাদের দুজনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলে, এত কথা বলতে আর শুনতে পারবো না আমি। টাকা দাও, চাবি নাও, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। জাহান জাহিন বুঝতে পারে টাকা না দিলে আজ তারা রুমে যেতে পারবে না। অগত্যা তাদের টাকা ছাড়তেই হয়। জাহানের ওয়ালেটে সব মিলিয়ে 10,000 পেলেও জাহিন তার পকেট খুঁজে 5,000 পায়।
ওয়ালেট আপাতত তার কাছে নেই। জাহান টাকাটা দেওয়ার সাথে সাথেই হায়া তার রুমের চাবি জাহানের হাতে তুলে দেয়, কিন্তু জাইনকে দেয় না। জাইন কাঁদো কাঁদো গলায় বলে, বনু বিশ্বাস কর, ওয়ালেটটা আমার কাছে নেই, থাকলে দিতাম। আপাতত এই টাকাতে মেনে জানা কলিজা আমার। নো, নেভার, কভি নেহি। ওয়ালেট এনে টাকা ছাড়ো, বাকিটা। জাইন তার কথা শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভাবে, তারপর হাতের ঘড়িটা একবার চেক করে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ওয়ালেটটা সাদের চিলেকোঠার ঘরে ফেলে এসেছি। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে জাইন ছুট লাগাতে নেয়, তখন হায়া তাকে থামিয়ে দেয়। জাহানের হাতে চাবিটা দিয়ে বলে, তুমি এটা রাখো বর্দা, আমি যাচ্ছি চিলেকোঠা থেকে ছোটদা ভাইকে ভাইয়ের ওয়ালেটটা নিয়ে আসতে। আমি ছোটদা ভাইয়ের ওয়ালেট পেলে তোমায় ফোন করব। তখন তুমি চাবিটা ছোটদা ভাইয়ের হাতে তুলে দিবে, ঠিক আছে?